নমস্কার, স্টাডি লাইফ জার্নিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীর্ঘ 2 সপ্তাহ ধরে আমি আমার শরীর অসুস্থতার জন্য আপনাদের কাছে কোনো ভিডিও পরিবেশন করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকের আলোচনার বিষয় আমার কলেজ আমি কোথা থেকে পড়েছি এবং এখন আমি কী নিয়ে পড়াশোনা করি বা কী করি না করি, সমস্তই আমার জীবনের ঘটনাটা আপনাদের সাথে আজকে আমি ভাগ করে নেব। পুরো ভিডিওটি সকলে দেখবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। এবং আমি যে ভিডিও আপনাদের দিচ্ছি সেই ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করবেন আমি কিভাবে ভিডিওটি আরও সুন্দর করতে পারি, কিভাবে আরও উন্নত করতে পারি, কোন জায়গাটায় আমার ভুল হচ্ছে। আপনাদের অধিকার আছে আমাকে সেই জায়গাগুলো সংশোধন করে দেবার। আপনারা যদি কমেন্ট করে জানান আমি উপকৃত হব এবং আমার খুবই ভালো লাগবে যে আপনারা কীরকম ভিডিও পেতে চাইছেন বা আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে সেটা আমি অবশ্যই সংশোধন করে নেব। দেখুন, আমি ভান্ডারহাটি বালিকা বাণী মন্দির বিদ্যালয় থেকে আমি মাধ্যমিক পাশ করেছি এবং তারপর আমি কোয়েট স্কুলে পড়েছি ভান্ডারহাটি বিদ্যামণি বিদ্যালয় থেকে। এবং আমি 11-12 আমি আর্টস নিয়েই পড়েছি, কারণ আমার প্রথম থেকে লিটারেচার ভীষণ ভালো লাগতো। এবং আমার কী কী সাবজেক্ট ছিল সেটাও আপনাদের বলছি। আমার 11-12 সাবজেক্ট ছিল বেঙ্গলি, ইংলিশ তো কম্পালসারি, এবং এছাড়াও আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি, তারপরে ফিলোসফি, তারপরে নিউট্রিশন। এই সাবজেক্টগুলি আমার ছিল। এবং আমি এইচএসে আমাদের 500 পরীক্ষা হয়েছিল, আমি 458 পেয়েছিলাম। এবং আমি জিওগ্রাফিতে অ্যাপ্লাই করেছিলাম। জিওগ্রাফি আমার লিটারেচার নিয়েই পড়ার ইচ্ছা ছিল বেসিক্যালি, তো আমি সেই জন্য লিটারেচার নিয়েই অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু আমার জিওগ্রাফিতে 96 ছিল, প্রতিটা সাবজেক্টেই আমার 90 আপ নাম্বার ছিল। এবং আমি হচ্ছে যে 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং আমার সব পরীক্ষাগুলো হয়নি, আমার 2টো পরীক্ষা হয়নি, নিউট্রিশন আর জিওগ্রাফি। কিন্তু ওনারা চাইলে পরীক্ষা নিয়ে নিতে পারতেন, কিন্তু ওনারা পরীক্ষা নিলেন না, সেটা তো আমাদের কিছু করার নেই। এবং আমার 458 পেয়েছিলাম। এবং তারপরে আমার বরাবরই স্বপ্ন ছিল, আমার বাড়ি হচ্ছে যে কটলায় বেলমুড়ি, আমার এখানে বাড়ি। এবং আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল যে আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়বো এবং বর্ধমান ইউনিভার্সিটির যে কাছাকাছি যে কলেজগুলো রয়েছে আমি সেখানকার একটা কলেজে অ্যাডমিশন নেব। তো আমার যেখানে বর্ধমান ইউনিভার্সিটি যেখানে রয়েছে তার পাশেই রয়েছে রাজ কলেজ, এবং আরও 2টো কলেজ রয়েছে সেখানে, উমেন্স কলেজ আর বর্ধমান বিবেকানন্দ কলেজ। আমি বর্ধমান বিবেকানন্দ কলেজে অ্যাডমিশন নিই এবং সেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। 2023 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এবং আমার 6টা আপনারা অনেকেই হয়তো আগে পড়াশোনা করেছেন, তখন সেমিস্টারটা ছিল না। 2019 সালের পর থেকেই সেমিস্টার চালু হয়ে গিয়েছিল। আপনারা যেমন 3 ইয়ার্সে 3বার পরীক্ষা দিয়েছেন, আমরা সেখানে সেমিস্টার সিস্টেম হওয়া একটা বছরে 2বার পরীক্ষা দিয়েছি, মোট 6টা। তো আমাদের 6টা সেমিস্টার ছিল। তো আমার 6টা সেমিস্টার মিলিয়ে নাম্বার হয়েছে 83.90%। তো যথারীতি তারপরে আমি মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করে দিই। যেমন বর্ধমান ইউনিভার্সিটি, যেহেতু ওটা আমার নিজস্ব ইউনিভার্সিটি ছিল, সেই জন্য আমি ওখানে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এবং আমাদের যে বর্ধমান ইউনিভার্সিটি ছিল ওখানে মাধ্যমিক থেকেও নাম্বার নেওয়া হয়, আবার এইচএস থেকেও নেওয়া হয়, আবার গ্র্যাজুয়েশন থেকেও নেওয়া হয়। কিন্তু ওখানে কোনো রকম প্রবেশিকা পরীক্ষা দিতে হয় না, অর্থাৎ এন্ট্রান্স দিতে হয়। তো
যারা নিজেদেরই ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের 80% স্টুডেন্টকে নেয়, আর বাকি আদার্সদের জন্য 20% রয়েছে। তো আমার 1 থেকে 15-র মধ্যেই নাম চলে আসে, তো ফার্স্ট লিস্টে আমার নাম চলে এসেছিল। এছাড়াও আমি অ্যাপ্লাই করেছিলাম রবীন্দ্র ভারতী, সেখানে আমার ফার্স্ট লিস্টে নাম এসেছিল। এছাড়া আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছিলাম, সেখানেও আমার নাম এসেছিল। কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ব। সেই জন্য আমি কি করেছিলাম, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়ে গিয়েছিলাম। আমি মানে টাকা মাকা সব দিয়ে দিয়েছিলাম এবং আমি 1 মাস ক্লাসও করেছিলাম। কিন্তু সেই মনে যে একটা ইচ্ছা, ধরুন সেই ইচ্ছার জন্য আমি আর কি বর্ধমান ইউনিভার্সিটি কন্টিনিউ করিনি। আমি পরীক্ষা দিয়েছিলাম কলকাতা ইউনিভার্সিটিতে। মানে যখন আপনি একটা ইউনিভার্সিটি থেকে আরও একটা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবেন, তখন কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলো এন্ট্রান্স পরীক্ষা নেয়, যেমন যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী। তো প্রথমে আমি কলকাতায় পরীক্ষা দিতে যাই এবং আমার নাম্বার যেটা পাওয়ার সেটা আমি পেয়েও গিয়েছিলাম। কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ অনেকেই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ে এবং তারা আমার এই ভিডিওটি দেখবে, তাদের হয়তো খারাপ লাগতে পারে। কিন্তু বিশ্বাস করুন, ওনারা এতটাই মানে সিট থেকেও আমাদের সিট দেয়নি, নয়তো আমি ওখানে পুরোপুরি চান্স পেয়ে গিয়েছিলাম। এবং তারপরে জানতে পারলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে খুব একটা মানে এই যে আমি 1 বছর গ্যাপ দিয়ে দিয়েছি, ভর্তি হইনি, তাতে এটা ভালোই করেছি। কারণ যারা ভালো স্টুডেন্ট আছে, বেশিরভাগ স্টুডেন্টদেরই নাকি কম বেশি ওনারা সাপ্লি দিয়ে দেয়, আমার এটা শোনা কথা। এবং আমার এই একটা চেনা জানা বন্ধু রয়েছে, ও পড়াশোনায় ভালো, মানে ও আমার সাবজেক্ট অর্থাৎ লিটারেচার নিয়ে পড়াশোনা করছিল। তো সব সাবজেক্টে ভালো পেয়েছে, অথচ মানে বাংলারই অনেকগুলো তো টপিক থাকে, অনেকগুলো আমাদের ভাগ থাকে, পার্ট থাকে, তার মধ্যে ও 2টো পার্টে ওকে সাপ্লি দিয়ে দিয়েছে। তো ও কি করবে এবার, ও ছেড়ে দিল, মানে পুরোপুরি কমপ্লিট করেনি। ও পাম ডেট মানে আমার যেটা একমাত্র ইচ্ছা যে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আন্ডারেই মাস্টার ডিগ্রি করবো। আমি কিছুদিন আগে 7ই জুলাই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে এলাম। তো আপনি কলকাতা ইউনিভার্সিটিতে যদি কেউ পড়তে চান বা আপনাদের ছেলে মেয়েদের যদি পড়াতে চান, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে এন্ট্রান্স নেওয়া হয় সবার জন্য নেওয়া হয় না। যারা কলকাতা ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের নেওয়া হয় না। যারা অন্য ইউনিভার্সিটি থেকে আর কি কলকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন, তারা তোমাদের যে গ্র্যাজুয়েশনের সিলেবাসটা আছে সেটা তোমরা পড়বে, ভালো করে পেয়ে যাবে। ওনারা এমন কিছু টাফ কোয়েশ্চেন করে না, ওনারা মানে যে কোয়েশ্চেনটা করে তাকে ওনারা সবার কথা ভেবেই কোয়েশ্চেন করে। কিন্তু এই যে আর যাদবপুরে ব্রড কোয়েশ্চেন হয়, এই যে কলকাতায় হচ্ছে যে এমসিকিউ হয়, আর যাদবপুরে হচ্ছে যে ব্রড কোয়েশ্চেন হয় আর 2 নম্বরের থাকে। যাদবপুরে হচ্ছে যে ডেতে মানে জেনারেল কাস্টের জন্য, আমার যেহেতু জেনারেল কাস্ট তো আমি এটাই শুধু জানি, তো জেনারেল কাস্টের জন্য ডেতে খুবই কম সিট, ওনাদের বেশি ইভিনিং নাইটে সিট আছে। তো ওই জন্য আমার যাদবপুরে ভর্তি হওয়ার ইচ্ছা নেই। কিন্তু আমার একমাত্র ইচ্ছা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কোয়েশ্চেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড করে, মানে যারা সরকারি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে তাদেরও জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তাদেরও যেখান থেকে কোয়েশ্চেন করা হয়, আমাদেরও পাম ডেট অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে গেলে তারাই কোয়েশ্চেন করে। তো আমি পরীক্ষা দিয়ে এসেছি। কোয়েশ্চেন ওনারা যে খুব সোজা করেছে তা নয়, যথেষ্ট টাফ কোয়েশ্চেন হয়েছিল। কিন্তু মানে আমি কিছু এবারে যথেষ্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম, কিন্তু যা পড়ে গেছে সেখান থেকে ওনারা তেমন কিছু দেননি। তবে এই যে দীর্ঘদিনের ধরুন পড়াশোনা করা বা একটা আইডিয়া, সেই আইডিয়া থেকেই আমি কোয়েশ্চেনের আনসার করে এসেছি এবং নেগেটিভ মার্কিং রয়েছে, যেটা মানে আপনারা নোট করে রাখতে পারেন যে নেগেটিভ মার্কিং রয়েছে। আপনারা যদি ভুল উত্তর দিয়ে আসেন তাহলে ওনারা হাফ করে কেটে নেবেন। তো উত্তর আমি যথাযথ দিয়ে এসেছি এবং আমি যে পরীক্ষাটা দিয়ে এসেছি
তাতে আমার যেটুকু মনে হচ্ছে জেএল কাস্টের জন্য 10টা সিট আছে, আমি চান্স পেয়ে যাব। কিন্তু কি বলুন তো, বড় বড় ইউনিভার্সিটির দুর্নীতির ব্যাপার আছে। আরও অনেকে পরীক্ষা দিতে গেছিল, যারা আগের বারেও পরীক্ষা দিয়েছিল, সেই সমস্ত দাদা দিদিরা বলছিলেন যে ওরা পরীক্ষা ভালো দিয়েও চান্স পায়নি। আসলে আপনারা যখন এইদিকে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এইদিকে কতটা দুর্নীতি হয়। তাই আমি জানি না যে আমি চান্স পাবো কিনা, তবে সকলের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদ যদি আমার উপরে থাকে নিশ্চয়ই আমি পাবো। আমি তো পরীক্ষাটা খারাপ দিইনি, পরীক্ষাটা যদি খারাপ দিতাম তাহলে আমি ধরে নিতাম যে আমার একটাই, মানে আমার জীবনে একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য যে আমি হায়ার স্টাডি করবো, অর্থাৎ আমি পিএইচডি করতে চাই লিটারেচার সাবজেক্টের ওপরে, আমার বাংলা সাবজেক্ট। আমি এটার উপরে পিএইচডি করতে চাই। পিএইচডি করে আমি মানে টিচিং পজিশনের সাথে যুক্ত থাকতে চাই, অর্থাৎ আমি অধ্যাপনা করতে চাই। এরকমই আমার ইচ্ছা আছে। জানি না কতটা কি পারবো। আপনাদের সকলের আশীর্বাদ থাকলে অবশ্যই আমার হবে। আমার নিজের পরিশ্রম দরকার এবং আপনাদের বড়দের সকলের আশীর্বাদ এবং আমার ছোটদের সকলের ভালোবাসা থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যদি চান্স পেয়ে যাই আপনাদের সকলকেই জানাবো। এবং যদি কোনো আমার বোন বা ভাই থেকে থাকুক যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, আমার সাবজেক্ট বাংলা, যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে বা তোমরা কোনো কিছু যদি জানতে চাও আমাকে টেক্সট করতে পারো। আমি তোমাদের যতটুকু জানি ততটুকু আমি হেল্প করে দিতে পারবো আশা করি। তো আগে মাস্টার ডিগ্রিতে চান্স পাই, যদি পেয়ে যাই তাহলে আমার অন্য কোনো লোকাল ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা নেই, প্রেসিডেন্সিতেই ইচ্ছা আছে। এবং প্রেসিডেন্সিতে চান্স যদি না পাই যাদবপুর ট্রাই করব, কলকাতা ট্রাই করব, কিন্তু লোকাল ইউনিভার্সিটিতে পড়ার আমার ইচ্ছা নেই। এবং এরপর আমার নেট উইথ জেআরএফ ক্র্যাক করার ইচ্ছা আছে, অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা এনটিএ করে। যে পরীক্ষাটা আপনি মানে দেবেন সেই পরীক্ষা একটা কাট অফ থাকে, ওনারা বলে দেয় ওই কাট অফটা যদি আপনি টাচ করতে পারেন, ওই কাট অফটা যদি আপনি ক্র্যাক করে যেতে পারেন তাহলে আপনাকে জেআরএফ দেওয়া হবে, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ। আপনি তখন পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন। যদিও অনেকগুলো প্রসিডিওর আছে, ইন্টারভিউ দিতে হয়, তারপরে আপনি পিএইচডি জয়েন করতে পারবেন। এবং পিএইচডি জয়েন করলে তবে আপনি ওই টাকাটা পাবেন। প্রায় পার মান্থ 48-50-এর কাছাকাছি দেয়, মানে 37,000 মেন টাকাটা, এবং এইচআর অর্থাৎ হোম রেট 11,000, সেটা সিটি অনুযায়ী দেয়। আপনি যদি অনেক বড় সিটিতে থাকেন তাহলে আপনি 11,000 টাকা করেই এইচআর হিসাবে পাবেন। 48 থেকে 50,000, 48,000 টাকার কাছাকাছি আপনি পেয়ে যাবেন। এবং ওটা 4 বছর অন্তর অন্তর বাড়িয়েও দেয়, জানি না কি করবেন ওনারা। তো আমার একটাই ইচ্ছা যে আমি নেট চেয়ারে মানে মাস্টার ডিগ্রিতে জয়েন করার পর আমি নেট চেয়ারের দিতে চাই। আমার 2026-এ যদি আমি এই বছর মাস্টার ডিগ্রি জয়েন করবো তাহলে আমার 2026-এ আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে এবং আমি 2026-এর মধ্যেই নেট চেয়ারেরটা ক্র্যাক করে যেতে চাই এবং তারপরে পিএইচডি জয়েন করতে চাই। আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি বিবাহিত, আমি বিয়ে করেছি, রিসেন্টলি বিয়ে করেছি। 2024-এর 22শে জানুয়ারি আমি বিয়ে করেছি। কিন্তু যতই আমি বিয়ে করে থাকি, শুধু আমার বাড়িটা অনেকটা দূর ছিল। আমার বিয়ে হয়েছে অন্যপুর, এবং এখান থেকে ধরুন যাতায়াত ব্যবস্থা, কলকাতার সব কিছুই অনেকটা সুযোগ সুবিধা রয়েছে। এবং আমি এখন টিউশন করি। টিউশনটা দেখুন আমি শখে করি, এবং আমি আজকে যতটুকু পড়াশোনা করেছি, ধরুন আমার যখন ক্লাস 11-এ পড়ি তখন আমার বাপি মারা যায়। তো তারপর থেকে আমার মায়ের পক্ষে না আমাকে পড়াশোনা করানো সম্ভব ছিল না। আমার মা আমাকে বলে দেয় যথারীতি যে আমি পারবো না তোকে পড়াতে, তুই যদি নিজে পারিস তো তুই করে নিতে পারিস, তুই করে নি। তো আমি বরাবরই স্কলারশিপ পাই। সেই স্কলারশিপের টাকায় 12,000 টাকা করে দিত। এবার সেটাই তো সম্পূর্ণ হয় না, ওই জন্য আমি টিউশন করতাম। আমি আমার আগেও ওখানে 3.5 বছর টিউশন করেছি, এবং এখানে ধরুন আমার 6-7 মাস মতো বিয়ে হয়েছে, তাতে আমি এখানে
মানে অনেকগুলো টিউশন করি। তো আমি 1 থেকে ক্লাস 7 পর্যন্ত অল সাবজেক্ট পড়াই, আর 7, 8 এবং 8, 9, 10 আমি 8, 9 বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি পড়াই, আর 10 to 12 আমি বাংলা পড়াই, যেহেতু আমার সাবজেক্ট বাংলা। এবং আমি যখন নেট জিআরএফ ক্র্যাক করে যাব তখন আমি ইউটিউবে নেটের ভিডিও আমি দিতে থাকবো, এবং তখন আপনাদের যে কোনো ক্লাসেরই পাতা ওয়াইজ দিতে পারবো। এখন আমার হাতে অতটা সময় নেই, তো আমার নিজের পড়াশোনা আছে। এবং আমি যখন মাস্টার ডিগ্রি জয়েন করে যাব তখন আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আমি ইউনিভার্সিটির ডেলি ব্লগ থাকবে, সেখানে যতটুকু আমি পারি পড়াশোনা রিলেটেড আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি যেরকম ডেলি পড়াশোনার যে কোনো একটা করে টপিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেগুলোও থাকবে। আমি এখন আপাতত আপনারা যদি বলেন আমি এখন কি করি, তো এখন আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করি এবং আমি টিউশন করি। টিউশনটা আমি আমার শখে করি। আপনি মানে আপনারা সবসময় জানবেন যে আপনি যতটুকুই পড়েন না কেন, আপনি যদি কালচার না রাখেন, সেটা শুধু পড়াশোনার ক্ষেত্রে বলে নয়, যে কোনো কাজ, ধরুন সেটা রান্না হতে পারে বা অন্য যে কোনো কাজ, আপনি যদি সেটা চর্চা না করেন কখনোই সেটা ভালো হবে না। তো আমি টিউশনটা করি। টিউশন করলে আপনার কোথায় খামতি আছে, আপনি এই যে যতই পড়াশোনায় ভালো হোক, সে যতক্ষণ না অন্য কাউকে পড়াবে সে ততক্ষণ বুঝতে পারবে না যে তার খামতিটা কোথায়। আমার রেজাল্ট খারাপ নেই, আমার রেজাল্ট বরাবরই ভালো আছে। আমার রেজাল্ট ধরুন এইচএসে আমার 92 পয়েন্ট সামথিং ছিল, তারপরে বললাম তো গ্র্যাজুয়েশনে 83.09% আছে। কিন্তু আমি মনে করি যে নাম্বারটা একটা মানুষের, নাম্বার যতই ভালো থাকুক, একজনের নাম্বার দেখবেন অনেক, কিন্তু সেই তুলনায় তার জ্ঞান নেই। তো আমি একটা তথ্য আপনাদের কাছে, একটা ইনফরমেশন দেব যে নাম্বারের পিছনে কখনো দৌড়াবেন না। শেখাটা আপনি কতটা শিখেছেন এটাই কিন্তু আপনার জীবনে লাগবে। আপনি যে কোনো চাকরির পরীক্ষা দিতে চান, আজকে যদি আমাদের এই যে ধরুন আমরা একটা ক্লাস থেকে উত্তীর্ণ হয়ে আর একটা ক্লাসে এই যে অ্যাডমিশন নিচ্ছি, এবং সেই নাম্বারগুলো যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণই হতো, তাহলে এই নাম্বারগুলো দিয়েই তো চাকরি হতো। চাকরির জন্য কি আর আলাদা করে পরীক্ষা দিতে হতো? হতো না তো। সেই জন্য শেখাটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যখনই এই প্রফেশন লাইনে আসতে চাইবেন, ওনারা গ্র্যাজুয়েশন থেকে নাম্বার নেয়, গ্র্যাজুয়েশনের নাম্বার নেয়, মাস্টার ডিগ্রির নাম্বার দেখে, পিএইচডির নাম্বার দেয়, পিএইচডি দেখে, মানে পিএইচডিতে আপনি কীরকম কী ফলাফল করেছেন। এছাড়াও ওনারা যেটা দেখেন সেটা হচ্ছে নেট জিআরএফ এ নাম্বার থাকে, এবং 30 নাম্বার আপনার ইন্টারভিউয়ের ওপরে থাকে। মানে ওনারা আপনাকে একটা টপিক বলে দেবে, বা আপনি নিজেই সেই টপিকের ওপরে ডেমো রেডি করে মানে ওনাদের সামনে পরিবেশন করতে হবে সেই ডেমোটা। এছাড়া ওনারা কোয়েশ্চেন করবেন। এই লাইনটা অনেকেই খারাপ ভাবে যে জেআর লাইনে পড়াশোনা করছে, এখন তো জেআর লাইনের কিছুই নেই। হ্যাঁ, এটা সত্যি কথা। এখন জেআর লাইনে আপনি যদি চাকরি পেতে চান, আপনাকে মানে ভীষণ ধৈর্য রাখতে হবে। আমি আর কি স্কুল সার্ভিসের কথা বলছি না, আমি কিন্তু পুরোপুরি সিএসসির কথা বলছি, কলেজ সার্ভিস কমিশনের কথা বলছি। সেখানে আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে এই লাইনে চাকরি করতে গেলে। আর যারা আর কি ধরুন আদার্স লাইনে পড়ে, কেউ নার্সিং, কেউ ইঞ্জিনিয়ারিং, অনেকেই ভাবে যে ওরা তো মাস্টার্স করছে, এটা আবার না চান্স পাওয়ার কি আছে, এটা তো একটা ইজি ব্যাপার। কিন্তু আমি তো কোনো লোকাল ইউনিভার্সিটি থেকে করছি না, আমি সেখানে পরীক্ষা দিয়ে আমি আমার যোগ্যতা যাচাই করেছেন ওনারা, তারপরেই না আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি তো এমনি এমনি চান্স পাইনি। অন্যান্য জায়গায় যেমন ধরুন অন্যান্য ইউনিভার্সিটিগুলোয়, যেখানে লোকাল ইউনিভার্সিটি রয়েছে, ওখানে মেরিট দেখে হয়ে যায়। মানে গ্র্যাজুয়েশনে ধরুন আপনি কারোর দেখে করে ধরুন এত নাম্বার পেয়ে যেতেই পারেন, না পাওয়ার কিচ্ছু নেই, হতেই পারে। তো সেই নাম্বারটা দেখে আপনি সব জায়গায় চান্স পেয়ে গেলেন। অনেকের মনেই হতে পারে যে এ কিভাবে এত নাম্বার পেলো, এ কিভাবে চান্স পেলো। এগুলো মানুষের মনে একটা দ্বন্দ্ব থেকে যায়। কিন্তু আপনি যদি কোথাও প্রবেশিকা পরীক্ষা দিয়ে ঢোকেন, তাহলে আপনি নিজের যোগ্যতাটা সেখানে
আপনি আপনার যোগ্যতার পরিচয় দিয়েছেন সেখানে, তবেই না আপনি সেখানে চান্স পেলেন। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে। যে লাইন নিয়ে পড়তে চায়, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়েই পড়বে। আর এখন এই লাইনে চাকরি পাওয়া ভীষণ কঠিন, এই জেনারেল লাইনে। সেই জন্যই মানুষ বিভিন্ন রকম অন্যান্য পদ বেছে নিচ্ছে। এবং আমার দেখুন, মানে আমি এটুকুই বলবো যে যার জীবনে বাবা মা আছে মানে হচ্ছে যে বিশাল, আপনার জীবনে সব কিছু আছে আপনি মনে করবেন। আমার তো বাবা নেই, তাই আমি মানে বুঝতে পারি যে কতটা জীবনে আর কি সমস্যা হয়। তবে আমার যেরকম বাপই নেই, আমি জীবনটা কিভাবে লড়াই করে চলতে হয় আমি কিন্তু সেটা শিখে গেছি। মানে ধরুন আমি আসলে একটু কিরম টাইপের, আমি আপনাদেরকে বলছি, আমি ভীষণ জেদি, আমি প্রচন্ড জেদি একটা মেয়ে। আমার মানে আমি যখন যেটা করব মনে করি আমি সেটা করি। মানে ধরুন আমি আজকে, বাপি মারা গেছে 5 বছর হয়ে গেল, তো আমি যতটুকু পড়াশোনা করেছি আজকে নিজে করেছি। আজকে আমি যখন কলেজে পড়ি তখন আমি 4 জনদের বাড়ি পড়াতে যেতাম, এছাড়াও আমি আমার নিজের বাড়িতে প্রায় 10 থেকে 12 জনকে পড়াতাম। আমি জীবনে পড়াশোনার জন্য অনেক কষ্ট করেছি। এবং আমি এখনো বিয়ে হওয়ার পরে মানে আমি এমন একটা মেয়ে যে খুব স্বাবলম্বী, যার মধ্যে খুব স্বাবলম্বী হতে চায়। আমার জীবনে যদি বলি যে আমার জীবনে একটাই লক্ষ্য, আমি হায়ার স্টাডি করে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই। এবং আমি একটা মেয়ে বলে যে আমি কখনো বাড়ি করার ইচ্ছা নেই এরম আমার নেই। আমার সব সময় একটাই লক্ষ্য, আমি জীবনে প্রতিষ্ঠিত হব। আমি নিজের বিশ্বাস করুন, যদি একটা কুড়ে ঘরও করতে পারি তাও আমি নিজে খুব খুশি। আমার নিজের জীবনের এগুলো স্বপ্ন যে আমি কখনো অন্যের টাকায় কিছু করবো না। আমার বাপি যদি আজকে বেঁচে থাকতেন আমি বাবার টাকা নিয়েও কিছু করতাম না। এবং আমি যখন বিয়ে করেছি ধরুন, আমি বরের টাকাতেও আমি কিছু করতে চাই। ওনার টাকা, আমার বরের টাকা, ওটা ওনার, ওটা তো আমার নয়। আমি নিজে যখন উপার্জন করব ওই টাকাটা আমার, এবং আমি নিজে সব কিছু করতে চাই। আর আমি একটা ইনফরমেশন দিতে চাই যে মেয়ে বলে এখন তো মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নেই, কিন্তু আমি এইটুকু চাই যে মেয়ের জন্য, মানে মেয়ে হলে মানে নিজে ভালো করে পড়াশোনা করো, নিজের যা স্বপ্ন আছে সেগুলোকে পূরণ করো। অবশ্যই বাবা মার কথা, বাবা মা যেটা বলবে অবশ্যই শুনে চলবে, কিন্তু নিজের যেটা মন চাইবে, নিজেকে সবসময় প্রাধান্য দেওয়া, এইটা সবসময় করবে। আমি যেটা করি, আমার বিয়ে হয়ে গেছে এখন, তা বলে আমি যে অন্যের কথা অনুযায়ী চলি না। আমার নিজের যেটা মনে হয় আমি সেটাই করি। আমি এরকম ধরনেরই জেদি। আমার একটাই স্বপ্ন যে আমি হায়ার স্টাডি করব, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার যা স্বপ্ন আছে, আমি নিজে ধরুন বাড়ি গাড়ি এগুলো আমার বরাবরই জানেন তো, ছোট্টবেলা থেকে আমার খুব স্বপ্ন যে আমি নিজে করবো। হ্যাঁ, আমি হয়তো বিশাল বড় ফ্ল্যাট কিনতে পারবো না, কিন্তু আবার আমি পারবো কিনা জানি না। আপনাদের যদি সকলের আশীর্বাদ থাকে নিশ্চয়ই পারবো। তবে আমি অনেক চেষ্টা করব ওই জায়গাটায় যাওয়ার জন্য। আমি আমার বরের থেকে কোনো টাকা পয়সা নিতে পছন্দ করি না, কিন্তু ওনার দিক থেকে আমি বলবো যে আমি ধরুন একটা বিবাহিত মেয়ে কখন টিউশন করতে পারে, পড়াশোনা করতে পারে, সেটা যদি তার হাজব্যান্ডের সাপোর্ট না থাকে কখনোই করতে পারে না। আমি এদিক থেকে ভীষণ লাকি যে আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। আমি বিয়ের আগে ওনাকে বলে এসেছি, আমার যদিও লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, কিন্তু আমি ওনাকে বারবারই বলেছিলাম যে আমার একটাই দাবি, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাকে যেন পড়াশোনা করতে দেওয়া হয়। এবং দেখুন, মানে যতই আমি বলি সেটা সে যে রেখেছে কথাটা, এটা সব থেকে বড় পাওয়া। কারণ দেখুন, অনেকেই অনেক কথা দেয়, সব মানুষের তো সব কথা রাখা সম্ভব হয় না, কিন্তু আমাকে পড়াশোনা পড়ানো, এই যে ধরুন আমি পড়াশোনা মানে করি, তারপরে ধরুন এই যে পড়াই, এখানে আমার কোনো রকম বাধা নেই, আমি সব কিছু করতে পারি, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি। এবং আমি যখন মানে আর কি ধরুন নিজের প্রতিষ্ঠিত হয়ে যাব, অনেক মেয়ে আছে যারা প্রতিষ্ঠিত হয়ে গেলে ধরুন পিছন ফিরে
তাকায় না, যে মানুষগুলো ধরুন জীবনে অনেক সাহায্য করেছে, যে মানুষগুলোর সহায়তা ছাড়া ধরুন মানে যে পথটাই বেছে নিক না কেন সেই দিকে সে আসতে পারতো না, অনেকেই ভুলে যায়, অস্বীকার করে। কিন্তু আমার জীবনে আমি যদি বলি যে কার ভূমিকা সব থেকে বেশি, তাহলে অবশ্যই বলবো যে আমার মা তো আমাকে ভীষণ ভালোবাসে, আমি আমার মাকে খুব ভালোবাসি। কিন্তু বিশ্বাস করুন আমি ছোটবেলা থেকে না আমার বাবার সাথে আমার বন্ডিংটা অনেকটাই ভালো ছিল। আমার বাপি আমার প্রাণ ছিল। আমার মা আমাকে ভালোবাসতো, কিন্তু আমি মাকে না ঠিক বুঝতাম না। এই বিয়ের পর একটু বুঝতে পারি মাকে, যে মা আমার জন্য ঠিক কতটা করেছে। নয়তো আগে সবসময় বাবাই করতাম, কিন্তু কি করব, বাবা নেই, বাবাকে হারাতে হয়েছে। তো আমি বলতে পারি যে বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে, মানে পড়াশোনার জন্য আর কি, মানে আমি যেটা করতে চাই তার জন্য আমাকে খুবই সাপোর্ট করে। ওই জন্য আমি একটাই কথা বলবো যে আমি আমার হাজব্যান্ডের কাছে খুবই গ্রেটফুল যে উনি আমাকে এতটা সাপোর্ট করেন বলেই আমি কিন্তু আজকে এই জায়গাটায় আসতে পেরেছি এবং আমি এই জায়গাটায় আছি। উনি যদি সাপোর্ট না করতেন, ধরুন একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তার হাজব্যান্ড যদি তাকে সাপোর্ট না করে, সে যতই পড়াশোনায় ভালো হোক, সে কিন্তু পড়াশোনা কখনো এগিয়ে যেতে পারে না। আমি এই জন্য ওনার কাছে খুবই কৃতজ্ঞ, ওনাকে আমি বারবারই ধন্যবাদ জানাবো যে আমি আমার হাজব্যান্ড না থাকলে আমি পড়াশোনা পড়ানো কিছুই করতে পারতাম না। এবং অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে যদিও, তো আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং পড়াশোনা বিষয়ে যদি কেউ কোনো কিছু জানতে চাও আমাকে বলতে পারো, আমি যদি জানি অবশ্যই আমি তোমাদের সাথে মানে আপনাদের সাথে আমি শেয়ার করে দেব। আমাকে কমেন্ট করবেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি এমনি খুবই একটা সাধারণ মানুষ, একটা সিম্পল মানুষ। আমার মধ্যে জেদ আছে ঠিকই, আমি রেগেও যাই খুব তাড়াতাড়ি, আবার আমার রাগও হয়, আমি রেগেও যাই। কিন্তু আমি মানুষ হিসাবে দেখুন, নিজেকে তো অবশ্যই ভালো বলবো, আমি নিজেকে খুব ভালোবাসি, আমি নিজে সাজগোজ করতেও ভীষণ ভালোবাসি, আমি নিজেকে ভীষণ ভালোবাসি। আমি তো নিজেকে ভালো বলবো, কিন্তু আমাকে যখন অপর একটা মানুষ ভালো বলবে তখন তো আমি ভালো হতে পারবো। কিন্তু বিশ্বাস করুন, আমাকে কে ভালো বললো কে খারাপ বললো আমার বিন্দু মাত্র যায় আসে না। তার কারণ হচ্ছে যে আমি তো সবার কাছে ভালো হতে পারবো না। এই যে ধরুন আমি আমার নিজের ইচ্ছা মতো কাজ করি, এইগুলোর জন্য অনেকে অসন্তুষ্ট হয়। এবং আমি আপনাদের মানে আপনি যখন ভালো কাজ করবেন ধরুন, বা আপনি যখন একটা ভালোভাবে পড়াশোনা করছেন, আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাচ্ছেন, তখন দেখবেন আপনার পিছনে সমালোচনা করার মানুষের অভাব পাবেন না। কিন্তু আপনি জানবেন যে আপনি যে কাজটা করছেন, আপনার পিছনে সমালোচনা হচ্ছে মানে আপনি কিন্তু ঠিক পথে আছেন, আপনি কোনো ভুল পথে নেই। তাই মানুষের যেটা কাজ, সমালোচনা করা, নিন্দা করা, যা করাই বলুন না কেন তারা তাদের মতো করে যাবে, কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে কখনো সরে আসবেন না। আমার ভিডিওটা এবার আমি শেষ করে দেব। আমি একটা ইনফরমেশন দিতে চাই যে যার যেটা ইচ্ছা, যেটা মন চায় সেটাই করবে, কখনো অন্যের কথায় অন্যদিকে চলে যাবে না, নিজের যেটা মন চাইবে সেটাই করবে। এবং মানুষের কথা শুনে কখনো পিছিয়ে আসবে না। মানুষের কাজ তো সমালোচনা করা, নিন্দা করা, যাদের কোনো রকম কাজ থাকে না ধরুন সারাদিন, তারা তো এই সমস্তগুলোই করবে না। তো সকলে ভালো থাকবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তবু আপনারা যতটুকু পারেন গোটা ভিডিওটা দেখার একটু চেষ্টা করবেন। এবং আমি বারবার একটা কথাই বলছি, যদি আমার কোথাও ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কিভাবে আরও ভিডিওটা আমি উন্নত করতে পারি আমি অবশ্যই সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করব। এবং আমার রেজাল্ট, এই যে ধরুন পরীক্ষা দিলাম, এন্ট্রান্স পরীক্ষা, রেজাল্ট কবে আউট হবে এখনো কিছু বলেনি। এবং রেজাল্ট বেরোলে আপনাদের সাথে আমি যদি চান্স পাই আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেব, ভাগ করে নেব। কারণ খারাপটা আমি আপনাদের সাথে শেয়ার করলে ভালোটা কেন করবো না, সব কিছু মিলিয়েই
আসলে আমার ব্লগটা মেনলি তো আমি চ্যানেলটা খুলেছি আমার পড়াশোনার জন্য। আমি পড়াশোনার ভিডিও ছাড়বো এবং ইউনিভার্সিটির ডেলি ব্লগ ছাড়বো। এছাড়া আমি এখানে অন্য কোনো কিছু ভিডিও আমি দিতে পারবো না। এখনকার যেমন ধরুন সবাই রিলস করে, রিলসটা আমি যারা করেন আমি ওনাদের তা নিয়ে কিছু আমি সমালোচনা করতে চাই না এবং কিছু বলতে চাই না, কিন্তু ব্যক্তিগতভাবে আমি রিলস পছন্দ করি না। তাই কখনো আমাকে রিলস লিভ মিলিয়ে এটা কখনো আমাকে দেখতে পাবেন না। পড়াশোনার উপরই আমাকে ভিডিও দিতে দেখতে পাবেন। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তী আরো একটি ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হবে।